শাবনাম, ওই দিকের ঘরটা আজ একটু পরিষ্কার করে দিস তো। অনেকদিন ধরেই বন্ধ ছিল তো ঘরটা, তাই অনেক ধুলো জমেছে। ঠিক আছে বৌদিমণি। একটা অজপাড়া গায়ের মেয়ে শাবনাম, শাবনাম খাতুন। বয়স এখন 22 পেরিয়ে 23। গত 1 বছর হতে চলল গ্রাম থেকে 1 মাইল দূরের একটা শহরে একজনের বাড়িতে কাজ করে সে। আগে তার মাই কাজ করতো এই বাড়িতে, এখন সত্যি বলতে তার মা আর পারে না। প্রায় এখন কিছু একটা শরীর খারাপ হয়, আর দিনের পর দিন বয়সটাও বাড়ছে। তাই তার মেয়েই এখন এসব কাজ করে। কাজ বলতে ঘর পরিষ্কার, বাসন মাজা, কাপড় কাচা এইসব। শাবনাম যে বাড়িটাতে কাজ করত, সেই বাড়িতে থাকতেন সদ্য বিবাহিত শুভেন্দুবাবু, তার স্ত্রী অপর্ণা আর শুভেন্দুবাবুর মা। বাবা গত হয়েছেন আজ থেকে প্রায় 5 বছর আগে। শাবনামকে খুবই ভালোবাসতেন শুভেন্দুবাবুর পরিবার। কোনোদিনই এই পরিবারে কামাই করেনি শাবনাম। সকাল সকাল ঘর থেকে চা খেয়ে বেরিয়ে স্টেশন থেকে 7:45 ট্রেনটা ধরে পরের স্টপেজে নেমেই মাত্র 7 মিনিট হাঁটলেই রাস্তার বাঁ দিকে একটা হলুদ রঙের বাড়ি চোখে পড়ে। গেটের ডান দিকের একটা স্টিলের প্লেটের উপরে লেখা এস ব্যানার্জি। নেম প্লেটটার উপরে থাকা কলিং বেলটি সকাল 8:30 নাগাদ প্রেস করতেই একটা গলা আসে। কে? আমি গো বৌদিমণি। ও যাই দাঁড়া। এরপর শাবনামের কাজ শুরু হয়। আগের দিন রাতে সব বাসন মাজা থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া করার পর বাসন মাজা পর্যন্ত সব কাজ সেরে বিকেল 4:30 নাগাদ একটা ট্রেন ধরে বাড়ি ফেরে শাবনাম। পরের দিন সেই একই রুটিন। এইভাবে 2 সপ্তাহ কেটে যায়। হঠাৎ একদিন সকালবেলায় কলিং বেলের আওয়াজ, শাবনামের গলা। বৌদিমণি, ও বৌদিমণি। আরে যাচ্ছি তো, দাঁড়া একটু। দরজা খুলতেই অপর্ণা থেকে শাবনাম দাঁড়িয়ে, কিন্তু আজ সে আর ভেতরে ঢুকলো না। বাইরে থেকে দাঁড়িয়েই বলল, বৌদিমণি আজ আর ভেতরে যাব না গো। কেন রে, কি হয়েছে? আসলে পরের সপ্তাহে আমার বিয়ে গো বৌদিমণি, তাই একটু। বাহ, এ তো খুব ভালো খবর রে শাবনাম। এটা কি সেই ছেলেটা যার কথা সেদিন বলছিলি? হ্যাঁ গো, তাই একটু ছুটি চাইছি এই কদিন। তা বেশ, কিন্তু 1 সপ্তাহের বেশি ছুটি দিতে পারবো না। আচ্ছা বৌদিমণি, বলছিলাম যে কাঠ তো ছাপতে পারিনি, তাই মুখেই বলে গেলাম, আসবে তোমরা কেমন? আচ্ছা যাব। এরপর শাবনাম চলে গেল। শুভেন্দুবাবুর পরিবার শাবনামকে খুব ভালোবাসত, কিন্তু তার বিয়েতে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারলেন না শুভেন্দুবাবুর মা। তাই তো সেদিন রাত্রে খাবার টেবিলে এ ব্যাপারে যখন অপর্ণা কথাটা তুলল, মা বলছিলাম যে আজ তো সকালে শাবনাম বলে গেল যে পরের সপ্তাহে ওর নাকি বিয়ে, নেমন্তন্নও করে গেছে, তো খাওয়া দাওয়া নাই বা করলাম, কিন্তু একবার দেখা করে আসাটা দরকার বলুন। হাজারো মেয়েটা তো সারাদিন আমাদের ঘরেই পড়ে থাকে, আর তখন যাওয়ার জন্য এমনভাবে বলল, ওরকমভাবে বলল, তা বলে কি যেতে হবে? কথাবার্তাগুলো ভেবে বলো বৌমা। আমরা অতটাও ছোট হয়ে যাইনি যে একটা কাজের মেয়ের বাড়িতে যাব। এতে ছোট হওয়ার কি আছে মা? শাবনাম তো আমার বোনের মতো হয়। থাক থাক, আমাকে এসব বোঝাতে এসো না বৌমা। কথাটা শুনে অপর্ণার মনটা খারাপ হয়ে যায়। একটু গম্ভীরভাবেই উত্তর দেয়, ঠিক আছে যাব না, কিন্তু আপনিও মনে রাখুন, সেদিন আপনি যখন হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছিলেন, গ্যাসের ওষুধটা কিন্তু এই শাবনামই আপনার জন্য এনে দিয়েছিল। এরপর শুভেন্দুবাবুর মা একটু অপ্রস্তুত বোধ করলেন। তারপর কোনো রকম কথা আর না বলেই টেবিল ছেড়ে উঠে বেরিয়ে গেলেন। শাবনামের বিয়েটা খুব কাছাকাছি হয়, বলতে গেলে একই গ্রামে, লাভ ম্যারেজ। শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা সেরকম ভালো না, তাই বিয়ের পর শ্বশুরবাড়ি থেকেও সেরকম আপত্তি করেনি শাবনামের কাজটাকে। তাই বিয়ের পর যথারীতি আবার সেই বাড়িতেই কাজ করতে আসে শাবনাম। দেখতে দেখতে 1টা বছর পেরিয়ে যায়। একদিন সকালে কলিং বেলের ডাক শুনে অপর্ণা যখন বাইরে বেরিয়ে আসে, তখন দেখে একজন মহিলা বাইরে দাঁড়িয়ে, দেহে বয়সের ছাপ স্পষ্ট। এরপর, কে আপনি? তুমি আমাকে চিনবে না মা, কিন্তু এই ঘরটা আমাকে চেনে। অনেকদিন আগের থেকেই আমি এই ঘরে কাজ করে এসেছি। আমি শাবনামের মা। ও, ভেতরে আসুন। অপর্ণা তখনও আসেনি এই বাড়িতে।
তার অনেক আগের থেকেই শাবনামের মা এই বাড়িতে কাজ করত, তাই অপর্ণা তাকে ঠিক চিনতে পারেনি। শাবনাম কোথায় পিসিমা? আসলে শাবনাম এখন কিছুদিন কিছু মাস আসবে না গো। কেন, কি হয়েছে? আমার মেয়েটা পোয়াতি হয়েছে গো দিদি। 2 দিন ধরে জামাই নেই, কলকাতা গেছে কাজ খুঁজতে। এখন মেয়েটার শরীরটা খারাপ হলে কে দেখবে তুমিই বলো দিদি। তাই কাল এইখান থেকে যাওয়ার পথে ও শ্বশুরবাড়ি না গিয়ে সোজা নিজের ঘরেই আসে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কালকে, ডাক্তার বেশি কাজ করতে বারণ করে দিয়েছে। তাই ওকে বললাম তুই ঘরে থাক, টুকিটাকি কাজগুলো আস্তে আস্তে সেরে ফেল। এই কমাস না হয় আমিই কাজ করি, তাই আজ থেকে আমিই আসবো দিদি। আচ্ছা ঠিক আছে, তা ভেতরে আসুন, বাইরে থাকবেন নাকি? কথাটা শুনে শাবনামের মা একটু জিভ বের করে ঘরে ঢুকতে ঢুকতে বলল, বাড়িতে সবাই ভালো? কাকিমা, দাদাবাবু সবাই ভালো আছে। আপনি আবার এই শরীরে এসব করতে এলেন? না গো, এতদিন কাজ না করে যেন আরও দুর্বল হয়ে পড়েছি। আর তাছাড়া তোমাদের ঘরে কি আমি কাজ প্রথমবার নাকি? দাদাবাবুর বাবা যখন বেঁচে ছিল তখন থেকে আমি এই বাড়িতে কাজ করতে আসি। আর তো কয়েকটা মাস, তারপরেই মেয়েটা আবার আসবে কাজ করতে। আসলে দিদি ভাই আমার জামাইটা তো সেরকম কাজ টাজ কিছুই করে না, কিন্তু ওই যে ভালোবাসে খুব নাকি আমার মেয়েটাকে, তাই আমিও বারণ করিনি বিয়ে করতে। কিন্তু দেখো দিদি ভাই, বিয়ের পরেও আমার মেয়েটাকে আবার কাজ করতে হচ্ছে। সে আর কি করবেন বলুন পিসিমা? কয়েক মাস পর শাবনামের একটা মেয়ে হয়, নাম রাখে সিমরান। সন্তান হওয়ার পর প্রায় 2 মাসের মতো আসতে পারেনি কাজে। তারপর থেকেই শাবনাম আবার রীতিমতো কাজ করতে আসে সেই বাড়িতে। 1 সপ্তাহ পেরিয়ে যায়। হঠাৎ একদিন অপর্ণার পেটে অসম্ভব ব্যথা শুরু হয়। প্রায় 10 মাস হতে চলল অপর্ণার সন্তান সম্ভবা। আজ তার ডেলিভারি ডেট। শুভেন্দুবাবু আর এক মুহূর্ত দেরি না করে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান নার্সিংহোমে ভর্তি করার জন্য। এই 10 মাস শুভেন্দুবাবু আর তার মা খুবই যত্নে রেখেছিলেন অপর্ণাকে। পরিবারের নতুন সদস্য আসতে চলেছে, যত্ন তো নিতেই হবে। শুভেন্দুবাবুর মায়ের মুখ খুব শখ, তার যেন একটা ফুটফুটে নাতি হয়। অপর্ণাকে ভর্তি করা হয়। শুভেন্দুবাবু তার মা অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে। হঠাৎ আসে এক দুঃসংবাদ। শাবনামের কন্যা সন্তান সিমরান হওয়ার প্রায় 2 মাস পর শাবনাম ডাক্তারবাবু ওটি থেকে বেরিয়ে আসে। শুভেন্দুবাবু ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তারবাবু, কি হলো ডাক্তারবাবু? বলছিলাম শুভেন্দুবাবু, একটা কথা শুনলে পরে আপনাদের হয়তো খুব মনে বড় আঘাত লাগবে, কিন্তু বেশি সময় নষ্ট না করে সোজাসুজি বলে দেওয়াই দরকার। ভীষণভাবে টেনশন হয়ে শুভেন্দুবাবু বললেন, কি হয়েছে? আমার অপুর কি হয়েছে? দেখুন শুভেন্দুবাবু, এখনও কিছু হয়নি, তবে আপনার স্ত্রীর কিছু টেস্ট করার পর আমরা জানতে পারি যে আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো, হয় মা না হয় সন্তান। কথাটা শুনে শুভেন্দুবাবুর মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। তিনি পাগলের মতো হয়ে গিয়ে ডাক্তারের জামার কলার ধরে বললেন, কি বললেন আপনি? আমাকে ডাক্তারি শেখাচ্ছেন? আমরা দুজনকেই চাই, কোনো কথা শুনতে চাই না আমি। দেখুন দেখুন শুভেন্দুবাবু, এরকম ব্যবহার করবেন না প্লিজ। জামার কলারটা ছাড়ুন, চুপ করুন। বেশি কথা বললে আপনাকে আমি মেরেই ফেলব। দেখুন, আমাদের হাতে বেশি সময় নেই, আর এই সময় আপনি এ ধরনের আচরণ করলে সেটা খারাপ বই ভালো হবে না। এবার আপনারাই সিদ্ধান্ত নিন কী করবেন। এবার মাথাটা একটু ঠান্ডা করেই শুভেন্দুবাবু বললেন, অপর্ণা এখন কেমন আছে ডাক্তারবাবু? একবার দেখা করতে পারি? যান, ভেতরে দেখা করে আসুন। শুভেন্দুবাবু আর তার মা ভেতরে গেলেন। গিয়ে দেখে অপর্ণা শুয়ে আছে। অপর্ণার পাশে বসে শুভেন্দুবাবু বললেন, আমি পারবো না অপু, আমি কিছুতেই পারবো না। জানি তোমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি করব বলো? ভগবান হয়তো এটাই চেয়েছিলেন। ওভাবে বলো না অপু। আমি কাকে নিয়ে থাকবো বলতে পারো? কেন? আমাদের সন্তান। আমি আমার সন্তানকে রেখে যাব, তার মধ্যেই তুমি তোমার অপর্ণাকে খুঁজে পাবে। ওরকম বলো না অপু প্লিজ। না গো, দেখো
একদিন না একদিন তো আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, আর তাছাড়া নিজেকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে মেরে ফেলবো? মায়েরা কখনো স্বার্থপর হয় না গো। আমি চাই আমার সন্তান পৃথিবীর আলো দেখুক। অপর্ণার সিদ্ধান্তে শেষ কথা হয়। তার একটা কন্যা সন্তানের জন্ম হয় এবং অপর্ণা মারা যায়। শুভেন্দুবাবুর মা চেয়েছিলেন যে তার নাতি হোক, কিন্তু তার বৌমার অকাল মৃত্যুর কারণে তিনিও এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে নাতনি হওয়াতে তাকে আলাদা করে কোনো দুঃখ পেতে হয়নি। বরং অপর্ণা চলে যাওয়ায় তিনি অপর্ণার মেয়েকে কোলে নিয়ে প্রায় অনেকক্ষণ সেদিন কেঁদেছিলেন। শুভেন্দুবাবু তার মেয়ের নাম রাখে অলি। মুখের মধ্যে সত্যিই অপর্ণার সাথে অনেকটাই মিল রয়েছে। শাবনামকে ওরা বাড়ি রেখে নার্সিংহোমে গিয়েছিল। নার্সিংহোম থেকে বাড়ি ফিরে শাবনাম যখন দেখে যে তার বৌদিমণি তাদের সাথে আসেনি, এবং পুরো ব্যাপারটা শুনে যখন জানতে পারে যে তার বৌদিমণি আর এই পৃথিবীতে নেই, তখন সেও নিজেকে আর ঠিক রাখতে পারেনি। চিৎকার করে কেঁদেছিল ওই দিন। হাজার হোক, সেও তো একজনের মা। অলির জন্য খুব কষ্ট হয়েছিল তার। শুভেন্দুবাবুর মেয়ে মাতৃহারা। ডাক্তার বলে দিয়েছে যে এখন শিশুর খাদ্য বলতে একটাই, সেটা হলো মাতৃদুগ্ধ। কিন্তু সেটা এখন কোথা থেকে পাবে এই ভেবে দুশ্চিন্তায় পড়েন তিনি। মাঝে মাঝেই অপর্ণাকে মনে পড়ে যায়, তার চোখের জল চলে আসে, গড়িয়ে পড়ে জল। একদিন শাবনাম তখন ঘরে ঝাড় দিচ্ছিল। শুভেন্দুবাবুও বাড়িতে ছিলেন না। হঠাৎই বাচ্চা মেয়েটা খুব কান্নাকাটি শুরু করে। কান্নার আওয়াজ শুনেই শুভেন্দুবাবুর মা ছুটে আসে তার নাতনির কাছে। এসেই দেখে বাচ্চা মেয়েটার শরীর উজ্জ্বলতা যেন হারিয়ে গেছে, মুখটাও কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। না না, মুখ নয়, পুরো শরীরটাই যেন শুকনো হয়ে গেছে। আর তখন থেকেই ঠিক এইভাবেই কেঁদে চলেছে বাচ্চা মেয়েটা। শাবনামও ছুটে আসে। এসে দেখে শুভেন্দুবাবুর মা তার নাতনিকে কোলে জড়িয়ে কাঁদছে আর বলছে, বৌমা, তুমি তোমার মেয়েকে তোমার সাথে নিয়ে গেলে না কেন বৌমা? এইটুকু বাচ্চা মেয়েটা আর কত সহ্য করবে বলো? জন্ম থেকেই মা হারা, সে কষ্টটা তো বুঝলো না, আর হয়তো কোনোদিনও বুঝতেও পারবো না যে মা কী জিনিস। জন্মের পর মায়ের দুধটাও বাচ্চাটার ভাগ্যে জুটল না যে মা। শাবনাম এখন স্তব্ধ। হঠাৎই বাচ্চাটার কান্নার আওয়াজটা যেন ক্ষীণ হয়ে যেতে লাগলো। নিজেকে আর সামলাতে পারল না শাবনাম। এরপর শুভেন্দুবাবুর মা যা দেখলো তা কোনোদিনও ধারণা করতে পারেননি তিনি। তার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে নিজের দুধ পান করাচ্ছে শাবনাম, আর ফুপিয়ে কাঁদতে কাঁদতে জোরে জোরে বলতে লাগলো, এ যে আমারই মেয়ে সিমরান গো, এ যে আমারই মেয়ে। শুভেন্দুবাবুর মায়ের চোখে জল। কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছেন তিনিও একজনের মা, আর মা হয়ে চোখের সামনে এই দৃশ্য দেখে তিনি হতবাক। যে শাবনামের বাড়ি একদিন তিনি তার বৌমাকে যেতে দেননি, বৌমার সন্তানকে আর সেই শাবনামে নিজের কোলে আগলে রেখে নিজের দুধ পান করাচ্ছে। হঠাৎই শুভেন্দুবাবুর মা নিজে নিজে যেন বলে ফেলছেন, সত্যি মায়েদের কোনো জাত হয় না।